পিছিয়ে তাদেরকে এই মোটিভেশনটা কে দিল যে তাদেরকে মুসলিম সেজে স্টেশনে গিয়ে বোম রাখতে, নিমতিতাতে দুজন হিন্দু যুবক তারা মুসলিম সেজে বোম রাখার চেষ্টা করলো এবং সেখান থেকে এই ঘটনা তো আজকের নয়, মসজিদে শুয়োরের মাংস ছুঁড়ে এবং মন্দিরে গোমাংস ছুঁড়ে দাঙ্গার এই পদ্ধতি প্রচুর পুরনো এবং আরএসএস এগুলো স্বাধীনতার আগে থেকেই করে আসছে। দেখলাম বেলডাঙ্গা দাঙ্গায় যে ধরা পড়লো তার রাজনৈতিক পরিচয় কি, সে কট্টরভাবে বিজেপি সমর্থক এবং বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে আরএসএস যে মূল পান্ডা অর্থাৎ কার্তিক মহারাজ, সে বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের মহারাজ নামে মহারাজ, সেই কার্তিক মহারাজের সে নাকি ভাবশিষ্য। তাহলে এই দাঙ্গাগুলোকে এইভাবেই ঘটানো হয়। অভিযুক্ত হয়ে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে যে কার্তিক মহারাজের নেতৃত্বে ক্রমাগত মুর্শিদাবাদকে বিভিন্নভাবে সাম্প্রদায়িক বিষে আক্রান্ত করার চেষ্টা চলছে তাকে গ্রেপ্তার করলো। রামনবমীর যে মিছিল সেটাকে ডিজে সহকারে মসজিদের সামনে নিয়ে যাওয়া, মসজিদের সামনে নিয়ে গিয়ে মসজিদের সামনে প্রভোকেটিভ যে গানগুলো, যেমন জব মূল্যে কাটে যায়েঙ্গে রাম রাম চিল্লায়েঙ্গে, তোমার হচ্ছে যে হর ভারত কা হর বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলেগা, এটা দিয়ে শুরু করা হয়। বিজেপির নেতা মন্ত্রীর ছেলেরা কেউ দাঙ্গা করতে আসে না, কখনো আসবেও না। তারা কেউ যায় অক্সফোর্ডে, কেউ যায় কেমব্রিজে, কেউ যায় এমআইটিতে, কেউ যায় এমপি কোটাতে, মন্ত্রী কোটাতে, আইআইটিতে পড়তে। মূলত নিয়ে আসা হয় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সমাজের বাচ্চাগুলোকে। কিছুদিন আগেই বেলডাঙ্গার ঘটনা দেখলাম, তারপরেই মুর্শিদাবাদেই নিমতিতায় আরও একটা ঘটনা, যে দুজন যুবক মদন কুণ্ড এবং সমীর দাস তারা বোম রাখার চেষ্টা করছিলেন রেল লাইনে। এই ধরনের ঘটনা মানে ফের একবার মুর্শিদাবাদকে উত্তেজিত করার চেষ্টা হচ্ছিল। এই বিষয়গুলো নিয়ে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, যে এর পিছনের কারণগুলি কি এবং এর যে মোটিভটা বা রাজনৈতিক লক্ষ্য কি হতে পারে? যে রামনবমী বা যে কোনো অনুষ্ঠানের আগে বিশ্ব হিন্দু পরিষদের যে পতাকাগুলো, সেই পতাকাগুলো গিয়ে লাগানো হয় বিভিন্ন অমুসলিম ধর্মাবলম্বী দোকানগুলোতে, বিভিন্ন বাজারে। এই পতাকাগুলো কেন লাগানো হয়? পার্থিব দৃষ্টিতে তুমি দেখলে ভাববে যে একটা অনুষ্ঠান আসছে, ধর্মীয় অনুষ্ঠান, তার জন্য গিয়ে সেখানে পতাকাগুলো লাগানো হচ্ছে। অ্যাকচুয়ালি পতাকা লাগিয়ে যেটা করা হয় সেটা হলো চিহ্নিতকরণ করা হয়, যে দাঙ্গার সময় এক্স্যাক্টলি কোন দোকানগুলোকে পোড়াতে হবে আর কোন দোকানগুলোকে পোড়াতে হবে না। কারণ দেখো, যাদেরকে দিয়ে মূলত দাঙ্গা করানো হয় তারা কখনো লোকালের কেউ হয় না, তাদেরকে নিয়ে আসা হয় বাইরে থেকে। কারণ লোকালের যদি কেউ হয় তাহলে পুলিশ যদি সেই দাঙ্গার সময় মোবাইল টাওয়ার চেক করে, তাহলে ওখানে যারা যারা ওই মোবাইল টাওয়ারের 200 মিটার বা 400 বর্গমিটারের মধ্যে আছে তাদেরকে ধরে ফেললেই দাঙ্গাটা খুব সহজেই সমাধান করা যাবে যে কারা দাঙ্গা করছে। এবারে বাইরে থেকে যারা দাঙ্গা করতে আসে তারা এক্স্যাক্টলি একটা বাজারের ভিতরে কি করে চিনতে পারবে যে কোনটা মুসলিমের দোকান, কোনটা মুসলিমের দোকান নয়, বা কোনটা দোকানটা পোড়াতে হবে, কোন দোকানটা পোড়াতে হবে না? ওই পতাকাগুলো দিয়ে যেটা করা হয়, চিহ্নিতকরণ করা হয়। দ্বিতীয় ধাপ হলো যে কোনো উপায়ে সেখানকার সাধারণ যে সংখ্যালঘু মুসলিম তাদেরকে উত্তেজিত করা। উত্তরপ্রদেশ এবং গুজরাটের ক্ষেত্রে কালচারটা কি? উত্তরপ্রদেশ এবং গুজরাটের ক্ষেত্রে কালচার হলো রামনবমীর যে মিছিল সেটাকে ডিজে সহকারে মসজিদের সামনে নিয়ে যাওয়া, মসজিদের সামনে নিয়ে গিয়ে মসজিদের সামনে প্রভোকেটিভ যে গানগুলো, যেমন জব মূল্যে কাটে যায়েঙ্গে রাম রাম চিল্লায়েঙ্গে, তোমার হচ্ছে যে হর ভারত কা হর বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলেগা, এটা দিয়ে শুরু করা হয়। ডিজের সাউন্ড ক্রমাগত বাড়তে থাকে। যদি মসজিদ বা সেই লোকাল মুসলিম কমিউনিটির কাছ থেকে কোনো রিয়াকশন না আসে তাহলে তখন কী করা হয়? মসজিদের ভিতরে ঢুকে আক্রমণ করা হয়। কীভাবে ঢুকে আক্রমণ করা হয়? না, মসজিদের উপরে উঠে মসজিদের পতাকা খুলে দিয়ে সেখানে জোর জবরদস্তি গেরুয়া পতাকা লাগানো, বাইরে থেকে আক্রমণ করা, আমরা যেটা সাম্বালে দেখলাম, আমরা যেটা ইউপিতে বেহরুচে দেখলাম। এবং যে কোনোভাবে একটা রিয়াকশন পাওয়ার কথা। যদি মুসলিম কমিউনিটি রিয়াক্ট করে তাহলে দাঙ্গাটাকে নিয়ে যাওয়া হয় পরের ধাপে, যেখানে কি করা হয়, দাঙ্গা হয়ে যাওয়ার পরে তারপরে বিজেপি পুলিশকে ব্যবহার করে সেখানকে মুসলিমদের উপরে অত্যাচার করে, তাদের বাড়িগুলোকে বুলডোজ করা, ফেক কেস দেওয়া। এবার দেখো, এই যে কালচারটা, এটা ছিল নর্থ ইন্ডিয়ার কাউবেল্টের কালচার। বেলডাঙ্গাতে কীভাবে প্রভোকেট করা হলো? প্রভোকেট করার এইভাবে যে বেলডাঙ্গাতে কার্তিক পুজো বছরের পর বছর ধরে হয়ে আসছে, যুগ যুগ ধরে হয়ে আসছে। সেখানে কার্তিক পুজোর প্যান্ডেলের লাইটিংয়ে, সেই এলইডি লাইটিংয়ে একটা নোংরা শব্দ এবং কে ব্যবহার করলো? না, একটি ছেলে ব্যবহার করলো। সে কীভাবে ব্যবহার করলো? যে ব্যবহার করলো, সে কিন্তু পলিটেকনিক পড়ার, টেকনোলজি জানা একজন শিক্ষিত ছেলে। সে কী করলো? যে চাইনিজ কোম্পানি ওই এলইডিটা লাগিয়েছে, সেই চাইনিজ কোম্পানি যে ওয়াইফাই থেকে অপারেট হয়, সে নিজের ফোন থেকেও সেটা অপারেট করলো না, নিজের ফোনকে এরোপ্লেন মোড করে সেটা কমন ওয়াইফাই থেকে সেই এলইডিটাকে অপারেট করলো এবং সেটাকে চালালো। তাহলে প্রথম যে কাজটা ছিল সেটা ছিল যে চিহ্নিতকরণ, সেটা আগেই হয়ে গেছিলো বেলডাঙ্গা বাজারে। দ্বিতীয় যে কাজটা ছিল মুসলিমদেরকে প্রভোকেট করা, সেটা উত্তরপ্রদেশে করা হয় মসজিদের সামনে গিয়ে নাচে বা ডিজে চালিয়ে, আর এখানে করা হলো এলইডিতে মুসলিমদের যে উপাস্য তার নামে একটা নোংরা গালিগালেজ ব্যবহার করে। এই প্রভোকেট করার পরের ফেজটা কী হলো? পরের ফেজটা এটা হলো যে বেলডাঙ্গা থেকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যারা বেলডাঙ্গাতে ডাক্তার দেখাতে এসেছিলেন বা ব্যবসার কাজে এসেছিলেন, যে সমস্ত মুসলিমরা, তারা যখন বেলডাঙ্গার রাস্তা দিয়ে বাড়ি ফিরছেন
তাদেরকে মাঝ রাস্তায় অস্ত্র দিয়ে আক্রমণ করা হলো। কাদেরকে দিয়ে আক্রমণ করানো হলো? ওই যে বললাম, দাঙ্গার সময় কী করা হয়, বাইরে থেকে কিছু লোককে নিয়ে আসা হয় কিছু পয়সা দিয়ে, যারা মূলত নিম্নবিত্ত এবং একদমই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যায় সমস্ত পরিবারগুলো, তাদের সন্তানদের কাউকে 500 টাকা দিয়ে, কাউকে 1000 টাকা দিয়ে। কারণ বিজেপির নেতা মন্ত্রীর ছেলেরা কেউ দাঙ্গা করতে আসে না, কখনো আসবেও না। তারা কেউ যায় অক্সফোর্ডে, কেউ যায় কেমব্রিজে, কেউ যায় MIT-তে, কেউ যায় MP কোটাতে, মন্ত্রী কোটাতে, IIT-তে পড়তে। মূলত নিয়ে আসা হয় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সমাজের বাচ্চাগুলোকে। তাদের হাতে অস্ত্র দিয়ে যেটা করা হলো, প্রভোকেট করার পরে ওই রাস্তা দিয়ে যারা ফিরছিলেন ব্যবসা করে, তারা হয়তো বেলডাঙ্গা নয়ও, তাদের উপরে অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হলো। এটার যদি তুমি পুলিশের ইনভেস্টিগেশনটাকে ফলো করো, তাহলে তুমি বুঝতে পারো যে কতটা জটিলভাবে এই দাঙ্গাগুলো প্ল্যান করা। আমি সবসময় বলি যে ওখানে LED বোর্ডটা চেঞ্জ করলো যে বাচ্চাটা, সে হয়তো দোষী, কিন্তু এর চেয়েও বড় দোষী হলো এই দাঙ্গাগুলোর প্ল্যানিং যেখান থেকে হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি যুবক ছেলেদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে চেক করো, তুমি যদি আর্কাইভ চ্যাটে যাও, তুমি সেখানে যে গ্রুপগুলো পাচ্ছ, বজরং সেনা, হিন্দু সেনা, তারপর হচ্ছে তোমার হিন্দুদের দেশ হবে, এরকম বিভিন্ন গ্রুপ আমরা দেখলাম। 2021 নির্বাচনের আগে জার্নালিস্ট অর্ক ভাদুরীর একটা ইনভেস্টিগেশন রিপোর্ট ছিল যে কোচবিহারের ABVP লিডার, সে প্রায় 1200 হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। তাহলে এই যে কালচারটা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে তোমার VPN ব্যবহার করে দাঙ্গাগুলোকে যারা ওখানে পরিচালনা করছে, আমরা কি দেখলাম বেলডাঙ্গা দাঙ্গায় যে ধরা পড়লো, তার রাজনৈতিক পরিচয় কি? সে কট্টরভাবে বিজেপি সমর্থক, এবং বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে RSS যে মূল পান্ডা অর্থাৎ কার্তিক মহারাজ, সে বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের মহারাজ নামে মহারাজ, সেই কার্তিক মহারাজের সে নাকি ভাবশিষ্য। তাহলে এই দাঙ্গাগুলোকে এইভাবেই ঘটানো হয়, প্রথমে প্রভোগেট করা, তারপরে রিয়াকশন নেওয়া, রিয়াকশনের পরিবর্তে পাল্টা ঝামেলা করার পরে বিজেপি শাসিত রাজ্যগুলোকে, পুলিশগুলোকে দিয়ে যারা ভিকটিম তাদের উপরেই অত্যাচার করানো। এক্ষেত্রে বেলডাঙ্গার পুলিশ এবং মুর্শিদাবাদ পুলিশের একটা কৃতিত্ব প্রাপ্য যে তারা দিল্লি থেকে এক্সপার্ট ডেকে এনে ওই ওয়াইফাই যে অপারেট করছিল, সেই সময়ের মধ্যে ওয়াইফাই কারা অপারেট করছিল সেটাকে দেখে তারা মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলেন। কিন্তু এখানেই ব্যাপারটা থেমে থাকছে না। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে যে কার্তিক মহারাজের নেতৃত্বে ক্রমাগত মুর্শিদাবাদকে বিভিন্নভাবে সাম্প্রদায়িক বিষে আক্রান্ত করার চেষ্টা চলছে, তাকে গ্রেপ্তার করতে হবে। দেখো, কার্তিক মহারাজের উত্থানটা তো হুট করে নয়, তুমি ভাবলে অবাক হবে। আমি জাস্ট 1 সপ্তাহ আগে জঙ্গিপুরে ছিলাম। জঙ্গিপুর এমন একটা জায়গা, পৃথিবীর কোথাও এই কালচার নেই। রাখি বন্ধন উৎসবে অস্ত্র মিছিল পৃথিবীর কোথাও হয় না। রাখি বন্ধন উৎসব মূলত রবীন্দ্রনাথ পালন করেছিলেন পীরজাদা আবু বক্কর সিদ্দিকের হাতে রাখি পরিয়ে বঙ্গভঙ্গ রোধ করার জন্য, একটা সম্প্রীতির উৎসব হিসাবে। সেই রাখি বন্ধন উৎসবে জঙ্গিপুরে কার্তিক মহারাজের নেতৃত্বে অস্ত্র মিছিল হয়, এবং সেই অস্ত্র মিছিল থেকে একটা দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি করা হয়। তাহলে মুর্শিদাবাদ পুলিশ সহ পশ্চিমবঙ্গের প্রশাসনকে এই ব্যাপারে সতর্ক হতে হবে যে এই দাঙ্গাগুলো যারা সারে জমিনে করছে, গ্রাউন্ডে নেমে যারা করছে, আর কারা এই দাঙ্গাগুলো এসি ঘরে বসে পরিচালনা করছে, তাদেরকে কানেক্ট করে। এটা খুব ইজি, এমন কোনো ব্যাপার নয়। দেখো, যারা দাঙ্গা ওই মুহূর্তে করে, সেই সময়ের মধ্যে মোবাইল টাওয়ার চেক করলেই 400 বা 300 মিটার বর্গমিটারের মধ্যে আমরা পেয়ে যাবো কারা এক্স্যাক্টলি ওখানে দাঙ্গাটাকে অপারেট করছিল। ফোনগুলোকে ফরেন্সিকে পাঠালেই পাওয়া যাবে যে কোথা থেকে অপারেট করা হয়েছে। আমরা যদি মক্কা মসজিদ ব্লাস্ট দেখি, আমরা যদি তোমার বোম্বে ব্লাস্ট দেখি, যেমন সাধী প্রজ্ঞাকে কীভাবে কানেক্ট করেছিল পুলিশ, বম্বে পুলিশ সাধী প্রজ্ঞাকে এইভাবেই কানেক্ট করেছিল মোবাইলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে। তাহলে ইমেল থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের যোগাযোগের মাধ্যম রয়েছে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, সেইগুলোকে ঠিকঠাক করে কানেক্ট করতে পারলেই দাঙ্গার পিছনের মূল মাথাগুলো বেরিয়ে আসবে। দ্বিতীয় কথা হলো, দাঙ্গার পরের যে একটা ন্যারেটিভ ফেলা হচ্ছে যে একদিকে হিন্দু একদিকে মুসলিম, মুর্শিদাবাদ মালদার মতো জায়গাতেও, এবং জায়গাগুলোকে ক্রমাগত ভলনারেবল করা হচ্ছে। আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারি, বিজেপি যদি 2026-এর আগে বিজেপির এই মুহূর্তে যা ইন্টারনাল দ্বন্দ্ব, শুভেন্দু বনাম দিলীপ ঘোষ, ওদিকে হচ্ছে শুভেন্দু বনাম তোমার সুকান্ত মজুমদার, বা লকেট বনাম তোমার অগ্নিমিত্রা পল, এই যে বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব এবং বিজেপির যে লোকসভায় পিছিয়ে পড়া, তাতে বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 50টা বিধানসভা জেতারও জায়গায় নেই। তাহলে বিজেপিকে যদি নিজের ন্যারেটিভ তৈরি করতে হয় রাজনৈতিকভাবে, তাহলে তাদেরকে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গে আরও এরকম 10টি দাঙ্গা সংগঠিত করতে হবে। সেই পার্ট হিসাবে আমরা দেখলাম যে সুতির নিমতিতাতে 2জন হিন্দু যুবক তারা মুসলিম সেজে বোম রাখার চেষ্টা করলো, এবং সেখান থেকে এই ঘটনা তো আজকের নয়। মসজিদে শুয়োরের মাংস ছুঁড়ে এবং মন্দিরে গোমাংস ছুঁড়ে দাঙ্গার এই পদ্ধতি প্রচুর পুরনো, এবং RSS এগুলো স্বাধীনতার আগে থেকেই করে আসছে, পরবর্তীকাল আরও বেড়েছে। তাহলে এক্ষেত্রে দায়িত্ব বেড়ে যায় সাধারণ মানুষের। প্রথম কাজ কী হলো, প্রথম যখন তোমরা দেখবে কোনো প্রোগ্রামের আগে এইভাবে পতাকা দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের রাগান্বিত হনুমান বা রাগান্বিত রামের পতাকা দিয়ে চিহ্নিতকরণ করা হচ্ছে কোনো বাজারকে, তখনই সেখানে প্রশাসনের উপরে প্রেশার ক্রিয়েট করা, সেখানে যেন উপযুক্ত ফোর্স দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে ভালোভাবে ফোর্স দিয়ে সেই জায়গাটাকে যেন সম্প্রীতিটা বজায় থাকে এবং আইনের শাসন বজায় থাকে, সেটা নিশ্চিত করা। দ্বিতীয় কথা হলো, পুলিশ ফোর্সের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখন RSS-এর সঙ্গী ঢুকে পড়েছে। তার ফলে প্রশাসনের যে দুর্বলতা, সেটা বারবার সামনে আসছে বিভিন্ন ঘটনায়, এবং এই ঘটনা যত বেশি বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে ততটা বাড়বে।
তাহলে এক্ষেত্রে মূলত বিভিন্ন এলাকার যারা শিক্ষিত, যাদেরকে আমরা ইন্টেলেকচুয়াল বলি, তাদের দায়িত্ব আরও বেড়ে যায় যে শুধুমাত্র মাসের শেষে একটা গভর্নমেন্ট জবের একটা স্যালারি, তার সঙ্গে একটা 3 BHK ফ্ল্যাট, তার বাইরেও তাদের যেটা দায়িত্ব আছে, এই দায়িত্ব বোর্ডটা যদি তারা এড়িয়ে যান তাহলে এই দাঙ্গাগুলো আটকানো সম্ভব নয়। এবং মূলত সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ দেখো, তুমি নিমতিতার ঘটনাটা একটা ভীষণ অ্যালার্মিং সিচুয়েশন। সেখানে দাঁড়িয়ে দুটো যুবক যারা অর্থনৈতিকভাবে এত পিছিয়ে, তাদেরকে এই মোটিভেশনটা কে দিল যে তাদেরকে মুসলিমসে যে স্টেশনে গিয়ে বোম রাখতে হবে? তারা কিন্তু খুব ভালো করে কনসিকুয়েন্সটা জানে যে পুলিশের সাথে ধরা পড়লে তাদের উপরে কেস হবে, FIR হবে, তাদেরকে জেলে পৌঁছতে হবে। তারপরেও তাদেরকে কে এত বেশি পরিমাণে ঘৃণা তাদের মধ্যে ঢোকাচ্ছে যে তারা এত রিস্কি কাজ করতেও রাজি হচ্ছে? সেই লোকগুলোকে সামনে আনা এবং এক্সপোজ করা, মূলত RSSকে এক্সপোজ করাটা এই মুহূর্তে খুব জরুরি। এইগুলো আটকাতে না পারলে যেটা হবে, আবার 2021-এর নির্বাচনের মতো একটা পোলারাইজেশন হবে এবং আমরা একটা পোলারাইজ ভোট দেখতে পাবো। এক্ষেত্রে বামপন্থীদের দায়িত্ব অনেক বেড়ে যায়। আমরা দেখেছি এক সময়ে ঝাড়খণ্ড, বিহার। দাদা, আমার পরের প্রশ্ন থাকবে, আপনি বামপন্থীদের কথাই বললেন। 34 বছরের বাম শাসনের সময় একটা কথা বারংবার শোনা যেত যে যদি রাষ্ট্র না চায়, যদি প্রশাসন না চায়, তাহলে দাঙ্গা কখনো হয় না। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রশাসন কি চায় যে তারা দাঙ্গা হোক? তুমি 34 বছর যে বামপন্থীদের কথা বললে, সেটা তো CPM-এর কথা বললে তুমি। CPM-এর বাইরেও অনেক বামপন্থী এখানে অবস্থান করে। জ্যোতি বসু বলেছিলেন যে যে দাঙ্গা করবে তার মাথা ভেঙে দাও, এটাকে ভাইরাল করা হয়। আবার জ্যোতি বসুর ছেলে রাম মন্দিরের জন্য কয়েক কোটি টাকা দানও করে এসছেন। পুরুলিয়াতে যখন 1992 সালে যখন আডবাণীর যখন রথযাত্রা হচ্ছে, তখন পুরুলিয়াতে দাঙ্গা হয়েছে, সেটা CPM-এর শাসনকাল। এক্ষেত্রে কাউকে আমি পার্সোনালি যাবো না, তবে বামপন্থীদের একটা দায়িত্ব কেন বলছে, কারণ দেখো, RSS যেমন একটা ক্যাডার শক্তি না, কারণ বামপন্থী যে দলগুলো তারাও একটা ক্যাডার শক্তি। তো এই ক্ষেত্রে তুমি যদি এই দাঙ্গাবাজ ক্যাডারদের অপোজিটে যদি বামপন্থী ক্যাডাররা না দাঁড়ায়, কারণ বামপন্থীর একটা ইতিহাস আছে বিভিন্ন জায়গায় গ্রাউন্ডে সরজমিনে নেমে দাঙ্গা আটকানোর। আমরা বিহারে দেখেছি, বিহারে যেমন CPIM-এর লিবারেশনের যারা রয়েছে, তাদের যারা ক্যাডার বা সদস্য রয়েছে, তারা ক্রমাগত বিভিন্ন দাঙ্গা আটকেছে। আমরা ঝাড়খণ্ডে দেখেছি, আমরা রাজস্থানে দেখেছি, তাদের কৃষক সভার যে নেতারা রয়েছে আম্মারাম, তিনি নিজে বিভিন্ন জায়গায় দাঙ্গা আটকেছেন রাজস্থানে। তাহলে এক্ষেত্রে বামপন্থীর দায়িত্ব বেড়ে যায়। দাঙ্গার পরে শান্তি মিছিল করে বিশেষ কিছু লাভ হয় বলে আমার মনে হয় না। দাঙ্গার সময়ে যদি উদাহরণ তৈরি করা যায়, সেটা মানব চেন করে হোক, সেটা সংখ্যালঘুদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, মসজিদ, মাদ্রাসা, যার উপরে আক্রমণের সম্ভাবনা বেশি, বা খ্রিস্টানদের চার্চ, তার সামনে দাঁড়িয়ে সেগুলোকে প্রোটেক্ট করে যদি সাধারণ মানুষকে এই বার্তাটা দেওয়া যায় যে RSS শক্তিশালী হলেও, তাদের হাতে ক্ষমতা থাকলেও আমরা যদি একসাথে বেরিয়ে আসি বা একসাথে যদি এর বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করি, তাহলে দাঙ্গাগুলোকে আটকানো সম্ভব। এই বার্তাটা দেওয়া গেলে হয়তো অনেক দাঙ্গা আমরা আটকাতে পারবো। আমি মনে করি না দাঙ্গার পরে শান্তি মিছিল করে কোনো বিশেষ লাভ হয়, কারণ ততদিনে যে মানুষগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তারা হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে দেখো, বেলডাঙ্গার দাঙ্গা শুধু হিন্দু মুসলমান দাঙ্গা এমন নয়, প্রতিটা দাঙ্গার পিছনে একটা বিশাল বড় অর্থনীতি থাকে। বেলডাঙ্গা বাজার যেটা, সেটা হলো প্রচণ্ডভাবে একটা ব্যবসায়িক হাব। বেলডাঙ্গার বাজারে যে গার্মেন্টস বিজনেসগুলো রয়েছে, বেলডাঙ্গার বাজারে যে চুলের ব্যবসা, তার সঙ্গে বিড়ির যে ব্যবসা, তাঁতের যে ব্যবসা, তাহলে এই বেলডাঙ্গা বাজারের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে? RSSকে যে সমস্ত ব্যবসায়ীরা ফান্ড করে তাদের হাতে থাকবে, নাকি সাধারণ ব্যবসায়ীদের হাতে থাকবে? এটাও ছিল কিন্তু বেলডাঙ্গা দাঙ্গার একটা অন্যতম কারণ। যেমন আমি তোমাকে একটা কথা বলি, ধরো কলকাতার বুকে যদি RSSকে দাঙ্গা করতে হয়, তাহলে তাদেরকে দাঙ্গাটা কোথায় করতে? তাদেরকে দাঙ্গাটা করতে হবে মেটিয়া বুরুজে। আর মেটিয়া বুরুজের দাঙ্গাটাই ফান্ড কারা করবেন? ফান্ড করবেন বড় বাজারের RSS-এর সঙ্গে ক্লোজ ব্যবসায়ীরা। কেন ফান্ড করবেন? কারণ মেটিয়া বুরুজ হলো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতাতে দুটো যে গার্মেন্টস হাব, একটা হলো মেটিয়া বুরুজ, একটা হলো বড় বাজার। তাহলে বড় বাজারের ব্যবসায়ীরা যদি মনোপলি তৈরি করার চেষ্টা করে, যদি মনে করে শুধুমাত্র আমাদের ব্যবসাটা থাকবে, তাদেরকে যদি মেটিয়া বুরুজের ব্যবসাটাকে ধ্বংস করতে হয়, তারা RSSকে ফান্ড করবে দাঙ্গার জন্য। RSS গিয়ে মেটিয়া বুরুজে দাঙ্গা করবে, সেখান থেকে পলায়ন হবে। এক জিনিস আমরা মুজাফফরনগরে দেখেছি, এক জিনিস আমরা নেল্লিতে দেখেছি, যে একটা জায়গায় দাঙ্গা করার পরে সেখানকার যে ইকোনমি বা অর্থনীতি, সেটা গিয়ে পুরোটা দখল করে RSS-পন্থী ব্যবসায়ীরা। তারা পরে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সেই টাকাটা বিজেপিকে ট্রান্সফার করে, RSSকে ট্রান্সফার করে। তাহলে দাঙ্গার হিন্দু মুসলিমের সঙ্গে সঙ্গে দাঙ্গার পিছনের অর্থনীতিটা আমাদের মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝাটা খুব জরুরি। এবং এই অর্থনৈতিকভাবে মানুষকে দুর্বল করে দেওয়া, তাদেরকে দাঙ্গায় মোটিভেট করতে আরও বোধহয় সুবিধা হয় তাদের। তাহলে এই ঘটনাগুলো মাথায় রেখে আমাদেরকে দাঙ্গা আটকাতে হবে। অ্যাটলিস্ট আমরা একটা জিনিস জানি যে বাঙালি সবসময় ভারতবর্ষকে পথ দেখিয়েছে। তাহলে এই বিজেপির এখন দাঁড়িয়ে দেশের একটা মানুষের মনে হচ্ছে যে বিজেপিকে কোনোভাবে আটকানো সম্ভব নয়, বা RSSকে কোনোভাবে আটকানো সম্ভব নয়, বা তাদের পরিকল্পিত একতরফা দাঙ্গাগুলোকে আটকানো সম্ভব নয়। এক্ষেত্রে বাঙালিরা যদি পথ না দেখায়, হিন্দু মুসলিম আদিবাসী শিখ খ্রিস্টান নির্বিশেষে, তাহলে হয়তো দেশটা আলটিমেটলি সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে দাদা, রাজ্য প্রশাসনের তো একটা ভূমিকা অবশ্যই থাকে, কারণ এই দাঙ্গা আটকানোর বিষয়ে তো রাজ্য প্রশাসনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তারাই গোটা বিষয়টা দেখবে। তো রাজ্য প্রশাসন কি সেই অর্থে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে আপনি মনে করেন? বেলডাঙ্গা দাঙ্গার ক্ষেত্রে তো অবশ্যই রাজ্য প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা দাঙ্গার পরে যে ভূমিকাটা নিয়েছে, আর যদি দাঙ্গার আগে যদি নিত, কারণ আমরা জানি যখন LED বোটে
ওই কথাটা চলছিল, তখন সেখানকার সিভিক ভলেন্টিয়ারকে লোকাল যারা মানুষ তারা গিয়ে অভিযোগ করে যে এই ধরনের একটা এলইডি বোর্ডে আল্লাহর বা মুসলিমদের উপাস্যের নামে একটা এত বাজে শব্দ ব্যবহার করা হচ্ছে, আপনারা এটাকে ইমিডিয়েটলি সরানোর ব্যবস্থা করুন, নাহলে দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে প্রশাসন চাইলে তো দাঙ্গা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সেটাকে বন্ধ করে দিতে পারে। সেই সময় যদি ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া, অথবা বহরমপুর বই মেলায় যেটা হলো, বহরমপুর বই মেলায় গিয়ে বজরং দলের সেখানকার লোকাল লিডাররা গিয়ে তারা বইয়ের দোকানগুলোর উপর আক্রমণ করলেন। সেই বই মেলাতে যে সমস্ত পুলিশ প্রশাসন উপস্থিত ছিল তারা যদি চাইতো তাহলে এই ঘটনার পরিস্থিতি তৈরি হতো না। তাহলে অবশ্যই প্রশাসনের সদিচ্ছার অভাব আছে। তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে এবং বিশেষ করে শিক্ষিত সমাজকে প্রশাসনের উপর একটা চাপ তৈরি করতে হবে যে তোমরা যদি দাঙ্গাগুলো না আটকাও আখেরে সবারই ক্ষতি হবে। তাহলে প্রশাসনের কাছে আমরা আশা রাখি, যেহেতু একটা অবিজেপি গভর্নমেন্ট চলছে যারা দাবি করে তারা বিজেপির বিরুদ্ধে লড়ছে, তাহলে তাদের উচিত হলো প্রশাসনকে আরও সক্রিয়ভাবে ইউজ করা। যেভাবে বেলডাঙ্গা দাঙ্গার ইনভেস্টিগেশন করে মূল দোষীকে গ্রেপ্তার করা হলো, তার সঙ্গে সঙ্গে এই দাঙ্গার পিছনে যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা, এবং বিভিন্ন জায়গায় যেখানে পোটেনশিয়াল দাঙ্গা হওয়ার সম্ভাবনা সেখানে সেই দাঙ্গাগুলো আটকানো। দেখো, প্রশাসন জানে না এমন তো হতে পারে না। বর্তমানের যুগে যেখানে মানে ইসরায়েল থেকে সফটওয়্যার এনে এলওপি লেটার অফ অপোজিশন পেগাসাস দিয়ে তার মোবাইলটা হ্যাক করা যাচ্ছে, তিনি কার সঙ্গে কী কথা বলছেন সেটা জানা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে অ্যান্ড্রয়েড এবং এই এআইয়ের যুগে কারা দাঙ্গা প্ল্যান করছে, কোথায় কী চলছে, তার সমস্ত তথ্য আমাদের আইবির কাছে থাকে, সমস্ত তথ্য স্টেট এসটিএফের কাছে থাকে, সমস্ত তথ্য স্টেট পুলিশের কাছে থাকে। তাহলে তারা চাইলেই দাঙ্গাগুলো হওয়ার আগে আটকাতে পারেন। এবার তাদের কি সে সদিচ্ছা রয়েছে, নাকি প্রশাসনের ভিতরে যে সমস্ত আরএসএসের সংঘের যে সমস্ত লোকজন অবস্থান করছে তারা মূলত প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, এক্ষেত্রে এটা একটা ভাববার বিষয়।